কেবল শুনি। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধুনি। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল মনি। তুমি কেমন করে গান করো যে গুনি। কথা শুরু করছে সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজ বৃহস্পতিবার 26শে জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 10ই জুন 2021, তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা, নক্ষত্র রোহিণী। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 12 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:16 হয়ে 34 সেকেন্ড। আজকে জন্মে বৃষরাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। দিনের বেলা 11:44 গতে দেবগণ। রাত্রি 1:10 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আজ আসামের সাধক শ্রী হরিদেবের প্রয়াণ তিথি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927 এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক যেটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আপনাদের এই সৌমিত্র বসু শরণাগত সৌমিত্র পাতায় রোজ রাত 9:30টার সময় উপস্থিত থাকে আপনাদের সঙ্গে একটু গল্প করবার জন্য। গীতার ব্যাখ্যা হয়, আপনাদের সঙ্গে কথাবার্তা বলা হয়, হয়তো একটা কবিতাও আবৃত্তি করা হলো। এইসব আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদের সকলকে আসতে বলবো, স্বাগত। তাহলে এখন একটু গান শুনি। গানের পর আজকের শরণাগত অনুষ্ঠানে কি কি হবে না হবে সেই ব্যাপারে আপনাদের জানাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে খুব একটা সাংঘাতিক জায়গা। গরুড় মাকে দাসত্ব থেকে মুক্ত করবার জন্য একেবারে স্বর্গে চলে গেছে অমৃতের খোঁজে, এবং সেখানে গিয়ে সমস্ত রকম বাধাকে অতিক্রম করে সে স্বর্গের যে অমৃত, সেই অমৃত যে কলসে ছিল সেইটাকে নিয়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। তারপর কি হলো সেটা জানা যাবে আজকে। তারপর প্রণামী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে গতদিনই বলছিলাম যে স্বামীজি আমেরিকায় আছেন, ভালোই আছেন, বেশ সুখেই আছেন, ভালো ছাত্রছাত্রীরা আছে, সব মোটের ওপর একরকম করে আছেন। খুব বড় লোকের মতো না থাকতে পারা যায় যদিও, কিন্তু তার মনের মধ্যে একটা অন্য ভাবনা কাজ করে যাচ্ছে। কি সেই ভাবনা বলবো সে কথা আজকে বলবো। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে আগের দিন বলেছিলাম এক বিপ্লবীর কথা। সেই বিপ্লবীর নাম আপনাদের বলা হয়নি, তার নাম বলবো, এবং বলা বাহুল্য আজকে আবার নতুন একজন মানুষের কথা বলবো, নতুন একজন মহাজীবনের কথা। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর। চিঠিপত্রের ব্যাপারে একটা কথা একটু বলে রাখি, সত্যি সত্যি বেশ একটা অসুবিধার জায়গা হয়েছে আর কি। মানে যদি খুব বড় চিঠি লেখেন, অনেকেই কখনো সখনো লিখে ফেলেন খুব বড় চিঠি, তাহলে আমাদের অনুষ্ঠানের পক্ষে ব্যাপারটা খুব সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে দুটো উপায় আছে। 1 নম্বর, চিঠিটাকে না পড়া, বাদ দেওয়া, আর 2 নম্বর, সেই চিঠিটাকে কেটে কুটে ছোট করে নেওয়া। এই দুটোর কোনোটাই যিনি চিঠি লিখছেন তার তো পছন্দ হওয়ার কথা নয়। সেই জন্য বলছি চিঠির মাপটা ছোট রাখুন,
অনেকটা লিখতে ইচ্ছে করছে, না লিখে পাচ্ছি না, এই সমস্ত বললে কিন্তু হয়তো পড়তে পারবো না, সেটা আমার নিজেরও খুব খারাপ লাগবে। ফলে যদি দয়া করে দুয়েক শব্দের মধ্যে চিঠিটা রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, চিঠিপত্রের উত্তর দেব, তারপর বাইরে দূরেতে মদমহেশ্বরে যাচ্ছি আমরা, তার কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আর একটা কথা মনে করিয়ে দিই, আজকে কিন্তু 10 তারিখ, আজ বৃহস্পতিবার। আজকেই বেলা 12টার মধ্যে আপনার নিজের জীবনের বা আপনার চেনার জন্য কোনো মানুষের জীবনের বা আপনার পড়া কোন একটা অলৌকিক ঘটনা, ভূতের গল্প নয়, সেটা একটু আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। এবার থেকে রবিবারের শরণাগত আপনাদের লেখা নিয়েই আমরা সাজিয়ে নেব। এবার তাহলে শুরু করছি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এলাম গানের পর। সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা পুরাণ চিরন্তন। মোট কথা যা বলছিলাম গতদিন, দেবতাদের সঙ্গে যুদ্ধ করে এবং সেই যক্ষ প্রহরী বলুন, দরজায় রেখে দেওয়া চক্র বলুন, আগুন ওগরানো সাপ বলুন, সবাইকে এড়িয়ে গরুড় তো অমৃতের কলসি বার করে নিল। দেবতারা তো হতবাক, এমনটা কি কখনো সম্ভব হতে পারে? প্রায় নিজের গায়ে চিমটি কেটে দেখার মতো ব্যাপার। কিন্তু না, অবিশ্বাস করে কোনো লাভ নেই। কলস নিয়ে গরুড় শূন্যে উড়ে গেল বলে দেবতারা এইবার গিয়ে কেঁদে পড়লেন দেব বিষ্ণুর কাছে। হে দেব বিষ্ণু, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। ওই গরুড় সে কোথা থেকে এসে আমাদের হারিয়ে দিয়ে অমৃতের কলস নিয়ে চলে যাচ্ছে। প্রভু, সেই কলস আপনি উদ্ধার করুন। না, এটা কেবলমাত্র দেবতাদের অহংকারের ব্যাপার নয় যে আমাদের অমৃত চলে যাচ্ছে। বিষ্ণু তো অসম্ভব বুদ্ধিমান, আর তিনি ত্রিলোকে কোথায় কি ঘটছে তা সব জানেন। কি হলে কি হতে পারে তাও তার একেবারে নখদর্পণে আঁকা রয়েছে। তিনি বুঝলেন, এই যে কদ্রু গরুড়কে দিয়ে অমৃত চুরি করাচ্ছে, এইবারে সেটা নিয়ে ও তার 100 সাপ ছেলেকে খাওয়াবে। ফলে এই সমস্ত ভয়ঙ্কর সাপেরা সব অমর হয়ে যাবে। আর তার ফলে কি কাণ্ড ঘটতে পারে সে ভাবলেও তো শিউরে উঠতে হয়। না না না, তা হতে পারে না, যে করে হোক গরুড়কে ঠেকাতে হবে। এই সব ভেবে গরুড় যখন সবে কলসি নিয়ে উড়ানটি দিতে যাচ্ছে, শ্রী বিষ্ণু এসে দাঁড়ালেন তার সামনে। বললেন, তোমার বীরত্বে আমি খুব খুশি হয়েছি, আমি তোমাকে 2টি বর দিতে চাই। বিষ্ণু ওর বর দেবেন কি? গরুড় তো দেবতাদের হারিয়ে দিয়েছেন, বর তো দেবেন তিনি। গরুড় সমস্ত বরটরের পরোয়া করে না, সে উল্টে বলল, তুমি আর আমাকে কি বর দেবে, বরং আমি তোমায় 2টো বর দিতে চাই। বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? বিষ্ণু কিন্তু রাগ করলেন না, খুব ঠান্ডা মাথায় বললেন, বেশ, আমার প্রথম ইচ্ছে তুমি আমার বাহন হও। তো খুব ভালো প্রস্তাব। বিষ্ণুর বাহন হওয়া তো খুব গৌরবের কথা। গরুড় বললেন, বেশ, তো আমি রাজি। আর কিছু? বিষ্ণু বললেন, দেখো গরুড়, তুমি কি জন্য এই অমৃত নিয়ে যেতে এসেছো আমি জানি, আমি তোমার পক্ষে, কাজেই তুমি এই অমৃত নিয়ে যাও, তাতে আমি বাধা দেব না। এই অমৃতের কলস দেখিয়ে তুমি তোমার মাকে মুক্ত করো, আমিও তাই চাই। কিন্তু না, এই অমৃতের একটা ফোঁটাও যেন কদ্রু বা তার পুত্রেরা খেতে না পারে, সেটা তোমাকে দেখতে হবে। গরুড় একটু চুপ করে থেকে বললেন, না, আমার তাতে কোনো আপত্তি নেই। ওরা যদি অমৃত না খেতে পারে তাতে আমি খুশি হব। আমি যে করে হোক মাকে মুক্ত করতে চাই, তারপরে যদি তুমি এই অমৃত থেকে তাদের বঞ্চিত করতে পারো আমার কোনো আপত্তি নেই। এই বঞ্চিতটা কি করে করা যাবে সেটা আজকে না, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আমরা চলে যাচ্ছি প্রণমী তোমারে এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়।
কিন্তু তার আগে গান। আছেন, ভালোই আছেন, মনের মতো কিছু ছাত্রছাত্রী পেয়েছেন, একজন গুরুর আর কি চাই। স্বামী বিবেকানন্দের কথা বলছি আপনাদের। প্রণবী তোমারে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ। কিন্তু মন তো পড়ে থাকে দেশের মাটিতে। দেশে কত দুঃখ, কত কান্না। তিনি তো এই সুখের দেশে আনন্দের সাগরে ভেসে বেড়াবার জন্য জন্মাননি, তাকে কাজ করতে হবে। ওই যে সেই বারাণসী সাধুকে যেমন বলেছিলেন, তাকে পৃথিবী কাঁপিয়ে দিতে হবে, খ্যাতির দিক থেকে নয়, কর্মের দিক থেকে। তার স্বপ্ন হচ্ছে দেশের মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। ওই ডিগ্রি পাওয়ার ভুয়ো শিক্ষা টিক্ষা নয়, প্রকৃত শিক্ষা দিতে হবে মানুষকে, যে শিক্ষার আলোয় মানুষ নিজের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত চিনতে পারে। তার ভেতরে যে ঐশ্বর্য আছে, যে দেবতার বাস তার ভেতরে, তাকে জানতে পারবে, অনুভব করতে পারবে। সেই শিক্ষা দেওয়াটাই হলো তার স্বপ্ন। ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে প্রণবী তোমারে পরের পর্বে। আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে স্বামীজি আমেরিকায় বসে ভাবছেন কি কি করতে হবে দেশে গিয়ে। প্রথমে গঙ্গার ধারে একটা জমি কিনতে হবে, বেশ অনেকটা জমি। সেখানে একটা মন্দির তৈরি করতে হবে, বড় মন্দির। বড় কিছু না তৈরি করলে তার মহৎ আদর্শকে তো তার ধারণ করতে পারবে না। সেই মন্দিরে নিত্য পূজা হবে, তার পাশেই থাকবে একটা মঠ। মঠে গুরু ভাইরা সকলে থাকবেন, তরুণ সাধু ব্রহ্মচারীরা থাকবেন, এবং সেটা শুধু থাকার জায়গা হবে না, সেটা হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান। যারা সেখানে থাকবেন তাদের শিক্ষা দেওয়া হবে। এই সাধুরা হবেন ধর্মতত্ত্ব, দর্শন, আরো 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 নানা কিছুর পণ্ডিত। তারা উপনিষদ পড়বেন, ভগবদ গীতা পড়বেন, আবার বিজ্ঞান থাকবে তাদের পাঠ্যের মধ্যে। হ্যাঁ, বিজ্ঞান। ধর্ম মানে যে বিজ্ঞানের দিক থেকে চোখ বুজিয়ে রাখা, স্বামীজি তো তা বিশ্বাস করতেন না। শুধু তাই নয়, কেমন করে উপাসনা করতে হয়, কেমন করে পুজো করতে হয়, কেমন করে ধ্যান করতে হয়, সে সব কিছু শেখানো হবে তাদের। স্বামী বিবেকানন্দ চাইছেন একদল শিক্ষিত সাধু কর্মী, সাধক। কিছুদিন এইভাবে শিক্ষা গ্রহণ করবার পরে তাদের গুরু তাদের অনুমতি যখন দেবেন, তখন তারা বেরিয়ে আসবেন তাদের এই আশ্রম থেকে, ছড়িয়ে পড়বেন চারপাশে। নানান জায়গায় কেন্দ্র খুলবেন, এবং এই সমস্ত সন্ন্যাসীর কাজ হবে এই মিশনের ভাবধারাকে চারপাশে ছড়িয়ে দেওয়া। কিন্তু এটাই সব নয়। দেশ যখন ডাক দেবে, মানুষ যখন ডাক দেবে, যখন সেবার প্রয়োজন হবে, সে ধরুন দুর্ভিক্ষের সময়, মড়কের সময়, বন্যার সময়, তখন এইসব সন্ন্যাসীর দল ঝাঁপিয়ে পড়বেন সেই কাজে, আর্ত মানুষকে উদ্ধার করবার জন্য। কি ভাবছেন? স্বামীজি যা কিছু স্বপ্ন দেখেছিলেন আমেরিকায় বসে, তা কেমন সত্য হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, উঠেছিল। আর এটা যে হতে পেরেছিল তার কারণ ওই মানুষটির অসম্ভব পুরুষকার, তার ইচ্ছের প্রবল জোর, যা সামনে যা কিছু নুড়ি পাথর পড়ে তাদের একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায়। একটা কথা মনে রাখবেন, স্বামীজি যখন এই সব স্বপ্ন দেখছেন তখন তিনি কিন্তু একজন ভিক্ষাজীবী সন্ন্যাসী। কি তার ক্ষমতা, কি তার সামর্থ্য! এইখানে আমি আপনাদের একটা কথা বলি, এই যে তারুণ্যের প্রতি এই বিশ্বাস, যে বিশ্বাস থেকে তার মনে হয়েছিল একজন তরুণ সন্ন্যাসী দেশটাকে পাল্টে দিতে পারে, সেই তারুণ্যের ছবি কিন্তু তিনি খুব বেশি করে দেখেছিলেন আমেরিকায় বসে। গ্রিন একার বলে একটা জায়গায় কিছুদিন ছিলেন স্বামীজি, সেখানে একটা পাইন গাছের নিচে বসে তিনি উপদেশ দিতেন, আর প্রচুর কম বয়সী ছেলে আসতো তার কথা শুনবার জন্য। বলবো স্বামীজির সেই সব কথা বলবো, কিন্তু আজকে তো আর হবে না। আজকে চলে যাব হে মহাজীবনে।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন হে মহাজীবন। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। সেরকম এক মহৎ প্রাণের কথা বলেছিলাম আপনাদের গতদিন। আইন নিয়ে পড়েছিলেন, একটা নিশ্চিন্ত জীবন তো বেছে নিতে পারতেন, কিন্তু না, দেশ ও মাতৃকাকে রক্ষা করার কাজে নিজের জীবন যদি বলি দিতে হয় তো দেব। তার জন্য মেদিনীপুর জেল থেকে পালাবো, তার জন্য ভেঙে যাওয়া পা নিয়ে পালাবো, তার জন্য একের পর এক অত্যাচারীকে হত্যার কাজে নিজেকে নিযুক্ত রাখবো। পুলিশ ধরতে এলে গুলির লড়াই চলবে, মরব, সে মৃত্যু হবে বীরের মৃত্যু। তার নাম দীনেশ চন্দ্র মজুমদার। জন্ম হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। ফাঁসির মঞ্চে জীবন বলি দেন 9 জুন 1934 খ্রিস্টাব্দে। আজকে 10 জুন। গতদিন যেদিন এই মানুষটির কথা বলেছিলাম আপনাদের, সেদিন ছিল তার জন্মদিন। এরপর নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। হে মহাজীবনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ নতুন একজন কোন মানুষের কথা, যার নামটা আজকে বলবো না, বলবো আগামীকাল। ব্যাপারটা যে সেই সময় রাশিয়াতেই ছিল আর এখনকার দিনে এই বাংলায় নেই, এমনটা ভাববার কোনো কারণ কিন্তু নেই। আমি এরকম বাঙালি পরিবার জানি যারা বাইরে তো বটেই, নিজেদের মধ্যেও বাংলায় কথা বলতে ঘৃণা বোধ করেন। হ্যাঁ, তো এই পটভূমিকাটা রাশিয়া নিয়ে যান। 19 শতকের প্রথম দিককার রাশিয়া। বাবা বিরাট বড় লোক, তার চেয়েও বড় কথা খুব অভিজাত পরিবারের মানুষ। রুশ ভাষা টাষা বলাটা ছোট লোকেদের ব্যাপার। তার পরিবারের সবাই কথা বলতেন ফরাসিতে। আমাদের এই ছেলেটিও ফরাসি শিখেছে, ফরাসিতেই কথাবার্তা বলে, কিন্তু ভালোবাসা তাকে অন্যদিকে টেনে নিয়ে গেল। তার একজন আয়া ছিল, তার নাম আরিনা রোদিওভনা। তাই আরিনা অসম্ভব ভালোবাসত তাকে, আর ছেলেটিও ভালোবাসত তাকে খুব, মায়ের মতন একদম। তো সেই আরিনা রোদিওভনা সে কথা বলতো রুশ ভাষায়। সেই থেকে এই ছেলের রুশ ভাষায় জ্ঞান শুরু। 10 বছর বয়স তখন তার, সে রুশ ভাষায় কথা বলতে আরম্ভ করলো এবং 5 বছরের মধ্যে সেই জ্ঞান এমন একটা জায়গায় পৌঁছল যে 15 বছর বয়সে সে বার করে ফেললো তার প্রথম কবিতার বই। এবং সেটা কিছু ছেলে মানুষই কাণ্ড নয়, ওই বাচ্চা ছেলের কবিতার বই বেরোনো মাত্র একেবারে হই হই পড়ে গেল। সে হই হই কিন্তু থামল না, লিখেই চলেছে সেই ছেলে, আর লোকে গোগ্রাসে গিলছে সেসব লেখা। ভাবনা চিন্তার এমন প্রকাশ রুশ সাহিত্যে এর আগে এমন করে কখনো আসেনি। ভাবুন একবার। আসলে এ ছেলের একটা ব্যাপার ছিল যেটা যে কোনো শিল্পী থাকতেই হবে, নিজের মতো করে ভাববার ক্ষমতা, আর সেটাকে নিজের মতো করে বলবার ক্ষমতা, যাতে যে পড়ছে তার ভেতরটা একেবারে নাড়া খেয়ে যায়। কিন্তু এই পথেই এলো বিপদ। একটা কবিতা লিখলো সে, ওড টু লিবার্টি, স্বাধীনতা নিয়ে গাথা। তখন রাশিয়ার সম্রাট বা জার হলেন প্রথম আলেকজান্ডার। তিনি তো এই কবিতা শুনে ক্ষেপে আগুন, এ তো রাজদ্রোহ। তাকে নির্বাসনে পাঠানো হলো। সেখানে কড়া পাহারার মধ্যে বসে তিনি লিখছেন তার বিখ্যাত সব লেখা। কিন্তু টাকা পয়সা তো শেষ হয়ে আসছিল। এর মধ্যে সৈন্যবাহিনীর একজন অফিসার, এই যে আমাদের যিনি মহাজীবন, তার শ্যালক, তিনি তার স্ত্রীকে ফুসলে নেবার চেষ্টা করেন। আমাদের মহাজীবন বললেন, এই অপমান তো সহ্য করা যায় না, বেশ ডুয়েল হোক।
দুজনে দুজনের সঙ্গে লড়াই করবে, যে জিতবে ওই নারী তার। সে ডুয়েল ঠেকাবার প্রচুর চেষ্টা করা হয়েছিল নানান ভাবে, কিন্তু না, শেষ পর্যন্ত ঠেকানো গেল না। প্রথম গুলি করেন সেই দান্তেস, তার স্ত্রীকে যিনি ফুসলবার চেষ্টা করেছিলেন। সে গুলি আমাদের মহাজীবনের পেটে গিয়ে লাগে। দুদিন পরে পৃথিবী থেকে চলে গেলেন এই কবি, যাকে অনেকে রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি বলে মনে করেছেন। তার জন্ম হয়েছিল 6ই জুন 1799 খ্রিস্টাব্দে। তিনি প্রয়াত হন 10ই ফেব্রুয়ারি 1837 খ্রিস্টাব্দে। শেষ হল হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। সুপ্রভাত সৌমিত্রবাবু, চন্দননগর থেকে ডক্টর কেশব সিংহ রায়। আপনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন অভিভূত করেছে। রবি ঠাকুরের সমুদ্র সমান অগাধ সৃষ্টিকে এত সুন্দর করে উপস্থাপন করে আমাদের মুগ্ধ ও বিস্মিত করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি বাংলা ভাষা জগতের একজন অসাধারণ ও অনন্য সাধারণ মানুষ, তা প্রমাণ করে দিলেন এই ছোট্ট শরণাগত অনুষ্ঠানের মাধ্যমে। কি কাণ্ড, কি সব কথাবার্তা! এমনকি অন্য দিনের মতো বাইরে দূরে অনুষ্ঠানের মতো আমাদের নিয়ে গেলেন পারস্য দেশের কবি হাফিজের সমাধিস্থলে। কুটিল ধার্মিকদের হাত থেকে ভারতবর্ষ রক্ষা পায় যেন, এই আশা রাখি। আর একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অতুলনীয় সৌমিত্র বসুর উদ্দেশ্যে। যতদিন বেঁচে থাকব ততদিন আপনার সুললিত কণ্ঠে এই শরণাগত অনুষ্ঠানের মাধ্যমে জীবনের সহজ পাঠ যেন শুনে ও শিখে যেতে পারি। ডক্টর কেশব সিংহ রায়, চন্দননগর। কি আর বলবো আপনাকে, আপনি যে ভাষায় বলেছেন সেটা আমাকে খুবই অপ্রস্তুতে ফেলার পক্ষে যথেষ্ট। ধন্যবাদ। পরের চিঠি। আমি তখন সবে কলেজ শেষ করে চাকরি শুরু করেছি। বাবাকে নিয়ে বেরিয়েছি একটু দোকান বাজার করতে। একটা চায়ের দোকানে চা পাতা নিতে দাঁড়িয়েছি। এফএম চলছে, পুরনো হিন্দি গান, রহিমত আলী, বোধ করি তালাত মাহমুদ। কানটা আটকে গেল। খুব অন্যরকম ধুন। আরে, এ তো রবীন্দ্রসঙ্গীতের সুর। ওরে গৃহবাসী দ্বার খোল, দ্বার খোল। খোল বলিয়ে উঠলাম, খেয়াল থাকলো না স্থান কাল। বাবা, রবীন্দ্রনাথের গান। দোকানদার চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, আরে ঠিক বলেছেন তো, আমি ধরতেই পারছিলাম না। রবীন্দ্রনাথ এমনভাবেই জড়িয়ে আছেন আমাদের রোজকার জীবনে। নমস্কার আনতে চন্দনা সেনগুপ্ত, ঢাকুরিয়া, সেলেনপুর। খুব ভালো বলেছেন, এটা খুব ভালো বলেছেন। আসলে প্রচুর দেশি, মানে হিন্দি, বাংলা, এই সমস্ত গান রবীন্দ্রনাথের সুর ভেঙে তৈরি করা হয়েছে। হিন্দি গান তো প্রচুর পরিমাণে হয়েছে, কেউ কেউ স্বীকার করেছেন, কেউ কেউ স্বীকার করেননি। আপনি এইটা আমার রহিমত আলীর সঙ্গে ওরে গৃহবাসী, এটা আমার মাথায় ছিল না। এটা আপনি বললেন, আমার বড় ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে, চন্দনা দেবী। তাহলে চিঠিপত্র শেষ, এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। এর পথের বর্ণনার কি দেব এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে? পাহাড়ি পথ, সবুজের মধ্যে দিয়ে চলা, খাদের ঢাল নেমে অন্যদিকে আবার উঠে গেছে পাহাড়, আকাশে কত রকমের আলো। তো ওই মদমহেশ্বরে যেতে যেতে যদি বিকেল হয়ে যায়, তখন দেখবেন আকাশের আর এক রূপ, যাকে বলে গোধূলির আলো। জীবনানন্দ দাশের ভাষায় কমলা রঙা রোদ, গোল্ডেন অ্যাম্বার যাকে বলে। সেই রোদ পাহাড়ের গায়ে পড়লে সে যে কি এক অলৌকিক মায়ায় পৃথিবী ভরিয়ে দেয়, তার বর্ণনা করার ভাষা তো আপনাদের সৌমিত্র বসুর নেই। যাই হোক,
সে সব কিছু পার হয়ে একটা বড় মাঠ, সেই মাঠের ও প্রান্তে ওই মদমহেশ্বর মন্দির। সেই মন্দিরের কাছাকাছি যাই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, আর যেতে যেতে গান শুনি। মদমহেশ্বর বা মধ্যমহেশ্বর পৌঁছলাম শেষে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে। না, দর্শন তো হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে দুটো জরুরি কথা একটু বলে নি। প্রথম কথা হলো, এই মন্দিরে পায়ে হেঁটে তারাই আসবেন বা আসবার কথা ভাববেন যাদের শরীর ঠিকঠাক আছে। যদি দমের কোনো সমস্যা থাকে অথবা হার্টের কোনো গোলমাল থাকে, তাহলে পায়ে হেঁটে আসবার বীরত্ব না দেখানোই ভালো, কারণ পথটা প্রায় পুরোটাই চড়াই এবং দূরত্বটা 9 কিলোমিটারের একটু বেশি। সেটা শুনতে এমন কিছু বেশি লাগে না, কিন্তু বেশ কষ্ট করে উঠতে হয়। 2 নম্বর উপদেশ, রাস্তায় সময় নষ্ট করবেন না। একজন মাঝপথে খাওয়া দাওয়া সারতে অনেক সময় নিলেন, গল্প করতে করতে, হই হই করতে করতে, বা ছবি কি সবাই মিলে সেলফি তুলতে অনেক সময় নিলেন, এগুলো করবেন না। সবসময় মনে রাখবেন 9 কিলোমিটারটা এক ধরনের ছলনা, আসলে কিন্তু বেশ অনেকখানি সময় লেগে যায় এখানে আসতে। তার সবটা কিলোমিটারের হিসেব দিয়ে মাপা যায় না। আপনি ধরে নিন সারাটা দিন লেগে যাবে এখানে আসতে। যদি দেরি করেন, পাহাড়ি রাস্তায় কিন্তু আচমকা ঝুপ করে অন্ধকার হয়ে যায়। আর এই পাহাড়ে প্রচুর বুনো ভাল্লুকের আস্তানা, শেয়ালও আছে। ঘুরঘুরটি অন্ধকার হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। এবার তাহলে মন্দিরের কথা। আসুন মন্দিরটা দেখি। এই তো প্রথমে একটা চালা, তার চারপাশ দিয়ে ঝুলছে অনেকগুলো ফুলের মালা। এটাই এখানকার দস্তুর। আমরা যেমন করে আলো দিয়ে মন্দির সাজাই টুনি বাল্ব দিয়ে, হুবহু সেই রকম করে এরা মন্দির সাজায় ফুল দিয়ে। পাহাড়ের এত উপরে আর এত টুনি আলো কোথা থেকে পাবে? সেই চালার পেছনে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তার মাথায় ছোট্ট সিংহাসনে বসে আছেন কোন দেবতা, এবং তার পেছনে তার চেয়ে উঁচু আর একটা চালা। মন্দিরের একেবারে মাথায় পতপত করে উঠছে সাদা পতাকা। তার মানে 3টে ধাপে এই মন্দির উঠে গেছে আকাশের দিকে। ভেতরে ঢুকে দর্শন করুন। যদি আরতির সময় যেতে পারেন, তাহলে আরতির পরে হাতে একটা ব্রহ্মকমল পেয়ে যেতে পারেন। এই মন্দিরের কিছুটা পেছনে আর একটা মন্দিরও আছে। সেটা আকারে ছোট, মাথায় দুলছে গেরুয়া পতাকা, আর তাছাড়া বেশ একটা ছড়ানো পাথর কেটে কেটে ভেতরে শিবের লিঙ্গ রাখা আছে। তাহলে আর কি, পঞ্চকেদারের 4টি তো দেখা হয়ে গেল, বাকি রইল একটি, কল্পেশ্বর মন্দির। সেইখানে এবার যাব আমরা। তার আগে দুটো কথা বলে নি। এক, এই কল্পেশ্বরের মন্দিরটি অন্য 4 কেদারের তুলনায় সবচেয়ে নিচে, তার ফলে এই মন্দির সারা বছর খোলা থাকে। এর দেবতাকে কোনো সময়, মানে শীতের সময়, অন্য কোনো নিচের মন্দিরে নামিয়ে নিয়ে যেতে হয় না। আরো অনেক কথা কল্পেশ্বর মন্দির সম্পর্কে, কিন্তু বলা বাহুল্য আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন বলি হোয়াটসঅ্যাপে আমাদের চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।